রানীমা রানীমা আরেকটু কষ্ট করেন, আরেকটু জোরে চাপ দেন। এই তো হইতেছে রানীমা, আপনি একটু শান্ত হন। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেল। মহারাজ, আপনার 2জন কন্যা সন্তান হয়েছে, তবে রানীমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে মহারাজ। সেনাপতি, এখনই যাও, জল্লাদকে নিয়ে এই কালো অপয়া মেয়েটিকে আমার চোখের সামনে থেকে দূর করো। ও আমার সন্তান হতেই পারে না। আমার বিশ্বাস ওই আমার রানীকে আমার থেকে কেড়ে নিয়েছে। ও একটা অপয়া। কিন্তু মহারাজ, কালো হলেও সে তো আপনার নিজেরই সন্তান। কখনো না, ও আমার নিজের সন্তান হতেই পারে না। নিশ্চয়ই রানী কোনো পাপ করেছিল, সে পাপের ফল হিসাবে ও রানীর পেটে এসেছিল। আমার 14 পুরুষের দুকুলে এরকম কালো কোনো মানুষ নেই। ওকে এক্ষুনি জ্যান্ত মাটিতে পুঁতে দাও সেনাপতি। কিন্তু মহারাজ, ইতিমধ্যেই রাজ্যের সকলে জেনে গেছে আপনি 2জন কন্যা সন্তানের পিতা হয়েছেন। এখন যদি হঠাৎ করে একজন রাজকন্যা গায়েব হয়ে যায়, সবাই আমাদের উপর সন্দেহ করবে। এতে আমাদের রাজ্যে বাজে প্রভাব পড়তে পারে। আপাতত কষ্ট করে মানিয়ে নিন। রানী, যেই অপয়ার জন্য আমি তোমায় হারিয়েছি তাকে আমি ছাড়বো না। আমার পরানো তুমি তাই গো। আবার শুরু হয়ে গিয়েছে সকাল সকাল গাধার গান গাওয়া। প্রতিদিন সকালবেলা আয়নায় মুখ দেখতে গিয়ে এই গাধাটার আওয়াজ আমার আর সহ্য হয় না। গায়ে যেন আমার আগুন জ্বলে যায়। দাসীগুলো যে কি করে না। এই দাসী রূপবান, প্রণাম নিবেন রাজকন্যা। কি হয়েছে? রাখ তোর প্রণাম। কি হয়েছে মানে? তোকে না আমি একদিন বলে দিয়েছি সকাল সকাল এই গাধার আওয়াজ জানি আমার কানে না আসে, সেটা বন্ধ করার দায়িত্ব তোর। প্রতিদিন সকালে নিজের এই চাঁদ মুখটা আয়নায় দেখেও শান্তি নেই, তারপরেও আজকে এই আওয়াজটা কেন আমার কানে এলো শুনি? রাজকন্যা বজ্রমালা, আমি তো বড় রাজকন্যাকে না করেছি, তারপরেও উনি যদি না শুনেন, সামান্য দাসী হিসাবে আমি আর কি বা করবো বলুন না। তুই হচ্ছিস আমার দাসী, আমার জন্য তুই যদি এইটুকু করতে না পারিস, তাহলে তোর বজ্রমালার দাসী হওয়ার কোনো যোগ্যতাই নেই। আজকে থেকে তোর কাজ বন্ধ। কত বেলা হয়ে গেল, এখনো যে বজ্রমালা আমার সাথে দেখা করতে আসলো না। বজ্রমালার চাঁদ মুখ না দেখে আমি যে রাজকার্য শুরু করতে পারছি না। কি হলো মেয়েটার? যাই আমি দেখে আসি। কি রে ঝিনুক, তোকে আমি কয়দিন বলেছি তুই আমার কক্ষের সামনে গলা ফেরে ফেরে তোর বেসুরা গলা দিয়ে গান গাবি না। আমার বিরক্ত লাগে। অন্য কোথাও তো যেতে পারিস, প্রাসাদটা তো আর ছোট নয় নাকি? কি রে ছোট, আমি যে তোর বড় দিদি, ন্যূনতম সম্মানটুকু দিয়ে তো কথা বলতে পারিস নাকি? আর আমার গুরুজি আমায় বলেছে এই দক্ষিণা হাওয়ার সামনে বসে গানের রেওয়াজ করা ভালো, তাই এখানেই বসে আমি। তুই আমার কিসের বড় দিদি? তুই হচ্ছিস অপয়া। আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। বুঝেছি, তোকে এভাবে বললে হবে না। এবার বাবার কাছে তোর নামে নালিশ করতে হবে, তাই না? সোজা আঙুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতে হয়, বুঝেছিস? কথায় কথায় এত বাবার কাছে নালিশ কেন দিস বলতো ছোট? বাবা তোকে বেশি আদরে বাদর করে ফেলেছে, তোকে আর মানুষ করা যাবে না। কি বললি তুই আমায় বাদর বললি? দাঁড়া, আজকে তোর হচ্ছে। মা বজ্রবালা, কত বেলা হয়ে গেল, তুই যে এখনো আমার সাথে দেখা করতে যাসনি? তুই জানিস না তোর চাঁদ মুখটা না দেখলে আমি রাজকার্য শুরু করতে পারি না? কি রে মা, কি হয়েছে? আমার মুখ তো আর চাঁদ মুখ নেই, আমি তো এখন বাদর হয়ে গেছি। তাই এই বাদর মুখ নিয়ে তোমার সামনে কেমন করে যাই বাবা, বলো তো দেখি আমি। এ কি মা, তুই এসব কি বলছিস? তুই বাদর হয়ে গেছিস মানে? তোকে কে কি বলেছে আমায় বল দেখি, আমি তাকে উপযুক্ত শাস্তি দিব। কি আর শাস্তি দিবে বাবা? তোমার আদরের বড় রাজকন্যা আজকে আমায় এত বড় একটা কথা বলেছে। প্রতিদিন সকাল সকাল আমার কক্ষের সামনে গান গেয়ে গেয়ে আমায় বিরক্ত করে। আর আমি যখন আটকাতে গেলাম, আমাকে বললো আমি নাকি বাদর মুখ। রানী চলে যাওয়ার পর থেকে আমার জীবনে মূল্যবান কিছু যদি থাকে সেটা হচ্ছিস তুই। আর আজ ও তোকে এত বড় কথা শোনালো? আজকে ওর নিস্তার হবে না মা, তুই চল আমার সাথে। শুভ
সকাল বাবা, কেমন আছো তুমি? আমার সকালটা কি তুমি আর শুভ থাকতে দিয়েছো? নিজের মাকে খেয়ে তো শান্তি হয়নি, এখন তুমি নিজের বোনের পিছনেও লেগে গিয়েছো দেখা যায়। কোন সাহসে তুমি আমার মেয়েকে বাদরমুখো বললে শুনি আমি? নিজের চেহারাটা আয়নায় দেখেছো? আমার এই সুন্দরী মেয়েকে যে তুমি বাদরমুখো বলছো? তোমার এই আস্পর্ধা কিন্তু আমি সহ্য করবো না রাজকুমারী, মনে রেখো কিন্তু। বাবা, ছোটকে তো আমি অমনভাবে বাদরমুখো বলিনি। আমি এই জায়গায় গান গাই দেখে ছোট প্রতিদিন আমায় কথা শোনায়। গুরুজি আমায় এই জায়গায় গানের রেওয়াজ করতে বলেছেন বাবা, তাতে আমার দোষটা কি বাবা আমায় বলো। যেই না আমার চেহারা নাম রেখেছে পেয়ারা, তোর এই বাদরমুখো চেহারা দিয়ে এত গানের রেওয়াজ করে কি হবে শুনি? ঝিনুকমালা, একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে এই জায়গায় তুমি আর গানের রেওয়াজ করবে না। আমার মেয়ের অসুবিধা হয় এরকম কিছু যদি তোমায় আমি করতে দেখি, তোমায় কিন্তু এই প্রাসাদ থেকে ঘাড়ে ধরে তাড়িয়ে দিব। বুঝেছো কি বলেছি? কথাটা কানে ঢুকিয়ে রেখো। দাও না বাবা, ওকে এক্ষুনি ঘাড়ে ধরে বের করে দাও তো। কেন রেখেছো ওকে? বাবা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনো দিন এই জায়গায় গানের রেওয়াজ করব না। তারপরেও দয়া করে আমাকে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না, এখানে যে আমার মায়ের স্মৃতি আছে। মা, ও মা, বাবা, বোন সবাই আমায় অপয়া বলে, সবাই আমায় তোমার খুনি বলে। সত্যি কি আমি খুনি মা? মহামন্ত্রী, বেশ কিছুদিন যাবৎ একটি পরিকল্পনা করছি। কাল সকালবেলা রাজ্যে ছোটোখাটো রান্নার আয়োজন করতে হবে, রাজ্যের কিছু প্রজাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তুমি সব কিছু ব্যবস্থাপনা সামলে নিও, কিছু লাগলে আমায় বলো, কেমন? আজ্ঞে মহারাজ, আমি সব সামলে নিব, আপনি চিন্তা করবেন না। পরদিন সকালে মন্ত্রীমশাই মহারাজের আদেশ অনুযায়ী রান্নাবান্নার আয়োজন করতে থাকে। কিন্তু হঠাৎ করে মন্ত্রীর বুকে ভীষণ ব্যথা ওঠে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই ঝিনুকমালা সেখানে আসে আর মন্ত্রীকে দেখে অবাক হয়ে যায়। এ কি, কে কোথায় আছো? দাসীরা জলদি এদিকে আসো, মন্ত্রীমশাই অজ্ঞান হয়ে গেছেন। মহামন্ত্রী, আপনি এখন কেমন আছেন? ঠিক আছেন তো? আজ্ঞে রাজকুমারী, এখন একটু ভালো আছি। হঠাৎ করে যে কেন অসুস্থ হয়ে গেলাম সঠিক বুঝলাম না। আমি আবার যাচ্ছি রান্নার দায়িত্বে। না না না, আপনি এখন বিশ্রাম গ্রহণ করুন। আপনার আবার রান্নায় যাওয়া আপনার জন্য মঙ্গলকর হবে না। কিন্তু রাজকুমারী, আমি যদি রান্নায় না যাই এই দায়িত্ব কে সামলাবে? মহারাজ বড়ই গোস্বা হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন না, আমি নিজ দায়িত্বে সব সামলে নিচ্ছি। এরপর রাজকুমারী ঝিনুকমালা সমস্ত রান্নার দায়িত্ব খুব সুন্দর করে সামলে নেয়। রান্নাবান্না শেষে রাজকুমারী নিজ হাতে বেড়ে সমস্ত প্রজাদের খাবার খাওয়ায়। বাবা গো বাবা, কি সুন্দরী আমি! নিজের সৌন্দর্য দেখলে নিজের প্রেমে নিজেই পড়ে যাই। ইস, কত ভালো হতো আমি যদি বাবার একমাত্র সন্তান হতাম। তখনই দাসী রূপবান সেখানে আসে। রাজকুমারী, আপনার সাথে জরুরি কথা আছে, তাই এলাম আমি জলদি জলদি। তুই কেন এখানে এসেছিস? তোকে তো আমি কাজ থেকে বরখাস্ত করে দিয়েছি, তারপরেও কেন এলি এখানে তুই? হ্যাঁ, বল। রাজকুমারী বজ্রমালা, আপনাকে এখন এমন একটি সুসংবাদ দিব যা শুনলে আপনি আমার উপর খুশি হয়ে যাবেন। মহারাজ মহামন্ত্রীকে রান্নার দায়িত্ব দিয়েছিল। মহামন্ত্রী অসুস্থ হয়ে যাওয়ায় সমস্ত দায়িত্ব এখন বড় রাজকন্যা সুন্দর মতো সামলে নিয়েছে। এই কথাটা যদি রাজার কানে যায়, ভেবেছেন রাজা তাকে কতটা ভালো ভাববে? সময় থাকতে পাশার গুটি নিজের দিকে চালান। আরে বাহ, এত বছরে এই প্রথম তুই এত ভালো কোনো কাজ করলি। তোকে দেখে মনে হচ্ছে তুই এবার সত্যি আমার দাসী হওয়ার যোগ্য হয়ে গেছিস। আমি খুবই খুশি হলাম। আজকে থেকে তোর মাইনে দুগুণ করা হলো। আজ্ঞে ছোট রাজকুমারী, আপনি হঠাৎ এখানে, কিছু লাগলে আমায় ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। তোমাকে তো বাবা রান্নার দায়িত্ব দিয়েছিল, তুমি এখানে কি করছো সেটা আমায় বলো তো শুনি। আজ্ঞে রাজকুমারী, হঠাৎ করে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে যাওয়ায় বড় রাজকুমারী সমস্ত দায়িত্ব সামলে নিয়েছেন।
অসুস্থতার বাহানা দিয়ে ঘরে বিশ্রাম করেছো, তার উপর আবার দায়িত্বটা এমন একজনের উপর সামলেছো যাকে পুরো রাজ্য অপয়া মানে। এই কথাটা যদি বাবার কানে যায়, বুঝতে পারছো কি হবে? যদি তুমি চাও এই কথাটি আমি বাবার কাছে না বলি, তাহলে ভালোই ভালোই বাবাকে গিয়ে বলবে সমস্ত দায়িত্ব আমি সামলেছি, রান্নাবান্নাও আমিই করেছি। আগে ঠিক আছে রাজকুমারী, আপনি যেমনটা বলছেন তেমনটাই করব। দয়া করে আমার নামে অভিযোগ করবেন না রাজার কাছে, দয়া করুন। এই তো আমার গুলুমুলু মহামন্ত্রী খুব সহজেই বুঝে যায় মনের কথা। কি মহামন্ত্রী, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম সেটা সঠিকভাবে পালন করেছো তো নাকি? আগে মহারাজ, আমার শরীর ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। এরপর ছোট রাজকন্যার সমস্ত রান্নার দায়িত্ব সামলে নিয়েছেন, এমনকি উনি রান্নাও করেছেন দারুণ মজার। আমি তো খুবই অবাক হয়ে গেছি ছোট রাজকন্যার প্রতিভা দেখে। এই কি দারুণ সুসংবাদ দিলে তুমি আমায় মন্ত্রী! আমার ছোট রাজকন্যা রান্নাবান্নাও শিখে গেছে। আজকে সে রান্নার দায়িত্ব, এই রাজ্যের দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছে। বাহ 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 বাহ! যাও যাও যাও, এখনই আমার রাজকন্যাকে ডাক দাও। তার হাতের রান্না খাওয়ার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আর হ্যাঁ, বড় রাজকন্যাকেও ডাক দিবে, তার দেখা উচিত। আজ্ঞে মহারাজ, আমি ডাক দিচ্ছি। এরপর মহামন্ত্রী ঝিনুকমালার কক্ষের দিকে যেতে থাকে। সেখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে আর অঝরে কাঁদতে থাকে। আমায় আপনি ক্ষমা করে দিবেন রাজকুমারী। এ কি মহামন্ত্রী, আপনি আমার কাছে ক্ষমা কেন চাইছেন? আপনার পদ রক্ষা করার জন্যে এইটুক তো আপনাকে করতেই হতো। আমি কিচ্ছুই মনে করিনি। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন মহামন্ত্রী, সত্যটা আমি কারো সামনেই প্রকাশ করব না, সত্যটা গোপনেই থাকবে। রাজকুমারী ঝিনুকমালা, আপনি অনেক ভালো মনের মানুষ। একদিনই রাজ্যে সবাই বুঝবে আপনার মূল্য ঠিক কতটা। আহ মারে, তুই দেখতে যেমন সুন্দর, তোর রান্নাগুলো দেখতেও ঠিক তেমনই সুন্দর। সুবাসেই মন জুড়িয়ে যাচ্ছে রে মা। তুই যে এত বড় হয়ে গেছিস আমি তো বুঝতেই পারিনি। তা মা, বল তো তুই আমাকে কেমন ভালোবাসিস? বাবা, পৃথিবীর সবার থেকে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাবা। পৃথিবীর যত মিষ্টি মধুর জিনিস আছে সব কিছুর থেকে তোমার প্রতি আমার ভালোবাসা বেশি মিষ্টি। এই, তুই বাবাকে কতটুকু ভালোবাসিস? যদিও তোর ভালোবাসায় বাবার কিছু যায় আসে না, তারপরও বল দেখি। আমিও বাবাকে অনেক ভালোবাসি, ঠিক লবণের মতো। লবণ যতটা জরুরি, বাবার প্রতি আমার ভালোবাসাও ঠিক তেমন। এরকম কথা শুনে মহারাজ অবাক হয়ে যায়। তবে রে হতচ্ছাড়ি, তুই কি বললি? তুই আমায় এত বড় অপমান করলি? আমায় তুই নুনের মতো ভালোবাসিস? নুনের মতো একটা তেতো জিনিসের সাথে তুই আমার তুলনা দিয়ে দিলি। তুই যে একটা অপয়া সেটা জানতাম, কিন্তু তুই যে এত বড় অপয়া সেটা আজকে জানলাম। তোর আর এই প্রাসাদে থাকার কোনো অধিকার নেই। এখনই এই প্রাসাদ থেকে বেরিয়ে যা, না হলে তোর মৃত্যুদণ্ড দিব। বাবা, ও বাবা, আমায় তুমি ভুল কেন বুঝছো বাবা? সত্যি আমি তোমায় নুনের মধ্যে ভালোবাসি বাবা, আমি তো খারাপ কিছু ইঙ্গিত করিনি। কত বড় সাহস তোর! তুই আমার বাবাকে এত বড় অপমান করেছিস। আজকে তোর এই প্রাসাদে আর কোনো জায়গাই হবে না, দেখিস বলে দিচ্ছি। এবার আমার বড্ড বেশি আফসোস হচ্ছে। তোকে সেই ছোট থাকতেই মাটি চাপা দিয়ে দেওয়া উচিত ছিল। সেই ভুলটা আমি আর করব না এই প্রাসাদে রেখে তোকে। তুই এক্ষুনি এই প্রাসাদ থেকে বেরিয়ে যা, তোর জীবন আমি ভিক্ষা দিচ্ছি। বাবা, ও বাবা, ভুল বুঝে তুমি আমার জীবনটাই কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছ। না বাবা, আমি আর এখানে থাকবো না। তবে আশা করছি একদিন ঈশ্বর ঠিকই তোমাকে তোমার ভুল ভাঙাবেন বাবা। আমি চলে যাচ্ছি। ছোট, বাবার খেয়াল রাখিস। আমার বাবার খেয়াল আমি রাখতে জানি, বুঝেছিস? এবার জলদি দূর হও এখান থেকে। এরপর রাজকুমারী ঝিনুকমালা প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাজকুমারী একটি পুকুর ঘাটে গিয়ে বসে। ঈশ্বর, তুমি আমার সাথে কেন এমন করলে? ছোটবেলায় নিজের মাকে নিজের থেকে কেড়ে নিলে, আজ বাবা আমায় প্রাসাদ থেকে তাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব? তখনই এক ভিখারি বুড়ি সেখানে আসে আর ঝিনুকমালাকে বলে, ও মেয়ে, তুমি কে গো? এ পুকুর পাড়ে বসে কান্নাকাটি করছো? বুড়িমা, আমি হলাম অচিনপুর রাজ্যে এক হতভাগী রাজকুমারী, যে কিনা রাজঘরে জন্ম নিয়েও তার কপালটা বড্ড বেশি মন্দ। কপালের জোরে আজ আমি এখানে। আহারে সোনা মা গো, মেয়েদের ভাগ্যটা বড়ই অদ্ভুত। দেখ না, তুই রাজঘরে জন্ম নিয়েও শান্তি পেলি না। আয় আমার সাথে আমার বাড়ি চল।
এরপর বুড়ি রাজকুমারী ঝিনুকমালাকে নিয়ে তার বাড়ি যায়। ঠাকুমা, ও ঠাকুমা, আজ কি তোমার ভিক্ষে করা এত জলদি শেষ হয়ে গেল? আর তোমার সাথে এই মেয়েটিকে? আজকে ভিক্ষে করতে যাওয়ার পথে এই অসহায় মেয়েটিকে দেখলাম রে নাতিন। অচিনপুর রাজ্যের রাজকন্যা ঝিনুকমালা বেচারি ভাগ্যের জোরে প্রাসাদ ছাড়া হয়ে ঘুরছিল। কিন্তু ঠাকুমা, আমরা দুজনেই তো অনেক কষ্টে দিন এনে দিন খাই, উনাকে আমরা কেমন করে সামলাবো? হ্যাঁ, আমাদের তো অভাবের সংসার। দুবেলার জায়গায় 3 বেলা ভিক্ষে করে ওকে খাওয়াবো। অসহায়কে আশ্রয় দিলে বিধাতাই দয়া করবে। বুড়িমা, ও বুড়িমা, উনি কে হয় তোমার? ও হলো আমার একমাত্র নাতি। বেচারা ছোট থাকতে মা বাবা মরে গেছে রে। ও তোর মতো অভাগা। এরপর থেকে ঝিনুকমালা সেই বুড়ির সংসারেই মিলেমিশে থাকতে শুরু করে। আরে আরে দাঁড়াও, তুমি বিমলা ভিখারির বাড়ির ওই মেয়েটা না? হ্যাঁ, যে নতুন এসেছো? আজ্ঞে হ্যাঁ দিদি ভাই, আমি সেই নতুন মেয়ে। তা বিমলা ভিখারি চালাক আছে মানতে হবে, নিজের নাতির জন্য কোত্থেকে একটা রক্ষিতা জোগাড় করে এনেছে। তা যা বলেছেন, এরকম মেয়েকে তো রক্ষিতা হিসাবেই আনবে। নাতিনের বউ তো আর করবে না। দেখতে কি জঘন্য কালো। এ কি ঠাকুমা, তুমি এই অবেলায় উঠোনে মনমরা হয়ে বসে আছো? কি হয়েছে বলো আমায়? হ্যাঁ, সমস্যা কোনো? আরে বাবা রে, ঝিনুক সে 2 ঘন্টা আগে পানি ভরতে গেল, এখনো এলো না মেয়েটা। কোনো বিপদ হলো নাকি? কি কি বলছো? 2 ঘন্টা আগে গিয়েছে? এত দেরি কেন হবে? আমি এখনই দেখতে যাচ্ছি। এরপর রমেশ ঝিনুকমালাকে খুঁজতে বেরিয়ে যায়। হঠাৎ রমেশ দেখতে পায় ঝিনুকমালা পুকুর পাড়ে বসে কান্নাকাটি করছে। আরে ঝিনুকমালা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার যাই হয়ে যাক না কেন, সেটা নিয়ে আপনাকে আর কিছুই ভাবতে হবে না। আপনি দয়া করে বাড়ি ফিরে যান। আমি চাই না আমার মতো অপয়া মেয়ের দাগ আপনাদের গায়ে লাগুক। চলে যান এখান থেকে। ঝিনুক, এমন করে বলো না, দয়া করে বলো আমায় কি হয়েছে, বলো। এরপর ঝিনুক সমস্ত ঘটনা রমেশের কাছে খুলে বলতে থাকে আর অঝরে কাঁদতে থাকে। বাড়ি চলো তুমি। কি রে ঝিনুক, তুই কোথায় চলে গেছিলি? সন্ধ্যা হয়ে এলো, এত দেরি কেন হলো তোর? কত চিন্তা। এরপর রমেশ তার ঠাকুমার কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। ঘরে জোয়ান নাতি জোয়ান নাতনি থাকলে পাড়ার লোকেরা কানাঘুষা করবে, খুবই স্বাভাবিক। আমরা চাইলে ঝিনুককে এই অপবাদ থেকে মুক্ত করতে পারি রমেশ, বুঝেছিস? সত্যি? কেমন করে ঠাকুমা? যদি তোদের কোনো মতামত বা আপত্তি না থাকে তাহলে তোদের দুজনের বিয়ে আমি আজকে রাতে সেরে ফেলতে চাই। এই কথা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। অবশেষে সেই দিন রাতেই রমেশের সাথে ঝিনুকের বিয়ে হয়ে যায়। ঝিনুকমালা, আজকে থেকে তুমি আমার স্ত্রী। কিন্তু ভবিষ্যতে কোনো দিন যদি রাজা তোমায় ফিরিয়ে নিতে চায়, তখন কি তুমি এই গরিব স্বামী, এই গরিব পরিবারকে স্বীকার করবে ঝিনুকমালা? রমেশ, তুমি এসব কি বলছো? তুমি আমার স্বামী, আমি তোমার সাথে 7 পাক ঘুরেছি। এটা কোনো ছেলে খেলা নয়। আর তাছাড়া আমার এই বিপদের সময় তোমরা আমায় আশ্রয় দিয়েছো, তোমাদের ভুলে কি করে? এভাবেই বেশ কিছুদিন পার হওয়ার পর রাজা বীরবল তার আদরের রাজকন্যার বজ্রমালার বিয়ে রূপনগর রাজ্যের রাজকুমারের সাথে দিয়ে দেয়। বেশ কিছুদিন পর হঠাৎ মহারাজ বীরবল ভীষণ অসুস্থতায় বিছানায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেনাপতি মহাবদ্যিকে আমন্ত্রণ করে। বদ্যিমশাই মহারাজকে দেখে অবাক হয়ে যায়। সেনাপতি বাবুলাল, মহারাজের এই বসন্ত যেন তেন কোনো বসন্ত নয়। এ হলো ডাকু বসন্ত, যা মানুষের অভিশাপের ফলে হয়ে থাকে। এই বসন্ত মানুষের প্রাণ কেড়ে নিতে পারে এবং এই বসন্ত বড্ড বেশি ছোঁয়াচে। আপনারা সবাই সাবধানে থাকবেন, যে কারো মৃত্যু ঘটতে পারে এই রোগের দ্বারা। চতুর্দিকে মহারাজের ডাকু বসন্তের কথা ছড়িয়ে যায়। এতে রাজ্যের সমস্ত লোকেরা ভয়ে মহারাজকে ছেড়ে পালিয়ে যেতে থাকে।
অন্যদিকে সেবাযত্নের অভাবে মহারাজের শরীরের অবস্থা দিনকে দিন শুধুই খারাপ হচ্ছিল। এ কি, কতদিন হয়ে গেল কোনো দাসী আমার কাছে আসছে না, আমায় ওষুধ খাবার কিচ্ছু দিচ্ছে না। মনে হচ্ছে ভয়ে সবাই পালিয়ে গেছে। না, এবার আমি যাই আমার মায়ের কাছে। বাবা, তুমি হঠাৎ আমার রাজ্যে না বলেই চলে এলে, আর তোমার একই অবস্থা বাবা। মারে, আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ। ডাকু বসন্ত আমার সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। আমি যে মনে হয় বেশি দিন আর বাঁচব না, তাই যেটুকু সময় বেঁচে আছি তোর চাঁদ মুখটা দেখে কাটিয়ে দিতে চাই মা, তাই এলাম তোর এখানে। এ কি রাজামশাই, আপনার ডাকু বসন্ত হয়েছে? এ তো ভারী ভয়ানক ছোঁয়াচে রোগ, এ তো মানুষের জীবন কেড়ে নেওয়া রোগ। হ্যাঁ বাবা, সেই জন্যই তো রাজ্যের সবাই আমায় ছেড়ে চলে গেছে, তাই তোমাদের এখানে আসলাম। তোমাদেরকে দেখলে আমি শান্তি পাই, এই শেষ সময়টা তোমাদের সাথেই কাটাতে চাই। এসব তুমি কি বলছো বাবা? তোমার মাথাটা ঠিক আছে নাকি বয়সের ভারী পাগল হয়ে গেছে? এত ভয়ানক ছোঁয়াচে রোগ নিয়ে তুমি আমার রাজ্যে কোন সাহসে পা রাখলে বাবা? এই রোগটি যদি আমার অথবা আমার স্বামীর হয়ে যায় তখন কি হবে? তুমি এক্ষুনি চলে যাও বাবা, সুস্থ হওয়া না পর্যন্ত আর আসবে না। সেনাপতি, রাজকন্যা ঝিনুকমালাকে যখন তাড়িয়ে দিয়েছিলাম সে কোন দিকে গিয়েছিল তুমি দেখেছিলে? দেখলে আমায় জানাও। সর্বশেষ রাজকন্যাকে উত্তরপাড়ের গ্রামের দিকে যেতে দেখেছি মহারাজ, এরপর আর দেখিনি। ঠিক আছে, কাল সকাল সকাল আমি তাহলে উত্তরপাড়ের গ্রামে রওনা দিব রাজকন্যাকে খোঁজার জন্য। আমি যে আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি যে হিরে চিনতে পারিনি। কিন্তু মহারাজ, আপনি এমন শরীর নিয়ে কেমন করে যাবেন? বাঁচবই আর মাত্র কয়দিন। এই প্রাসাদে থেকে মরার চেয়ে আমি আমার ঝিনুকমালাকে দেখে মরতে পারলেও শান্তি। আমি যতদিন ফিরে না আসি ততদিন রাজ্যের খেয়াল রেখো সেনাপতি। এরপর রাজা বীরবল ঝিনুকমালাকে খুঁজতে বেরিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে মহারাজ পুকুর পাড়ে বসে। অনেকখানি পথ হাঁটলাম, আমার শরীরটা যে আর চলছে না। ঝিনুকমালা মা, তুই কোথায়? তোর দেখা কি আদৌ পাবো? না, আমায় হার মানলে চলবে না। এই কথা বলে মহারাজ আবার পথ চলতে শুরু করে। চলার পথে হঠাৎ মহারাজ এক কাঠুরিয়াকে দেখতে পায়। ও হে কাঠুরিয়া, তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে দয়া করে? নিশ্চয়ই আমি সাহায্য করতে চাই, তবে আপনি কে? আপনায় দেখে তো ভীষণ অসুস্থ মনে হচ্ছে। আমি হলাম অচিনপুর রাজ্যের রাজা বীরবল। আমার রাজকন্যা ঝিনুকমালা কয়েক মাস আগে এই গ্রামে এসেছিল। সেই রাজকন্যাকে কি তুমি কোথাও দেখেছো? দয়া করে দেখে থাকলে আমায় বলো। সে দেখতে শ্যাম বর্ণের, তবে তার মন অনেক ভালো। সে কোথায় আছে দয়া করে আমায় বলো। হ্যাঁ, এই তাহলে ঝিনুকমালার বাবা? না না না, এখনই ঝিনুকমালার কথা বলা যাবে না, আমায় কিছু একটা করতে হবে। না, আমি এমন কোনো রাজকন্যা এই গ্রামে দেখিনি। তবে আপনি যেহেতু এখন অসুস্থ, আমার সাথে আমার বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারেন, এরপর আমরা একসাথে রাজকন্যাকে খুঁজতে পারি। ঠিক আছে বাবা, তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো, তাহলে চলো তোমার বাড়ি। এরপর রমেশ রাজা বীরবলকে তার সাথে বাড়িতে নিয়ে যায়। মহারাজ, এই গরিবের বাড়িতে দয়া করে আতিথেয়তা গ্রহণ করুন। এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন, কিছুক্ষণ পর আপনার খাবারের ব্যবস্থা করা হবে। কাঠুরিয়া, তুমি এত ব্যস্ত হইও না, আমার খাবার দাবার প্রয়োজন নেই, আমার রাজকন্যাকে প্রয়োজন। আমি কিছুক্ষণ বিশ্রাম করব, বিকালের মধ্যেই রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে যাব। আমার যে বড্ড বেশি তাড়া, আমার হাতে সময় নেই। আজ্ঞে মহারাজ, এত ব্যস্ত হবেন না। আমি বলছি আপনার রাজকন্যাকে আপনি পেয়ে যাবেন, যদি তাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে। আড়াল থেকে রাজকুমারী ঝিনুকমালা নিজ বাবাকে এতদিন পর দেখতে পেয়ে ভীষণ আবেগী হয়ে যায়। এরপর রাজকুমারী তার বাবার জন্য রান্নাবান্নার আয়োজন করতে থাকে। মহারাজ, নিন, খাবারগুলো খেয়ে নিন। গরিবের ঘরে টুকিনাকি যা ছিল তা দিয়ে আপনার খাবারের যোগান দিলাম। ভুল হলে ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবেন। আরে কি দরকার ছিল এইসব খাবার দাবারের? আমার তো খাবার দাবার চাই না, আমার তো রাজকন্যাকে চাই। ঠিক আছে, আমি খাচ্ছি।
এরপর মহারাজ সেই খাবারগুলো খেতে থাকে। কিছুক্ষণ খাওয়ার পর সমস্ত খাবার মুখ থেকে ফেলে দেয়। রাজামশাই, রান্নাগুলো কেমন হয়েছে আমার হাতের? মশকরা চলছে? আমার দুর্বলতার সুযোগ নিয়ে কি আমার সাথে মশকরা চলছে? সমস্ত খাবারে নুনের বদলে চিনি দিয়ে ভরে রাখা হয়েছে। কেন মহারাজ? এককালে তো আপনাকে নুনের মতো ভালোবাসে বলে ঝিনুকমালাকে রাজ্য ছাড়া করেছিলেন, আর আজকে খাবারে নুনের অভাবেই এত অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন কেন মহারাজ? কি দোষ ছিল ঝিনুকমালার? বলুন মহারাজ, উত্তর দিন। হ্যাঁ, এই মেয়ে, তুমি কে? তোমার কণ্ঠ আমার এত পরিচিত কেন লাগছে? কে তুমি, বলো? এরপর মহারাজ ঝিনুকমালার ঘুমটা তুলে দেয়। ঝিনুকমালাকে দেখে মহারাজ আকাশ থেকে পড়ে। মারে, মা ঝিনুকমালা, অবশেষে আমি তোকে ফিরে পেয়েছি মা। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি তোকে ফিরে পাবো। মারে, আমি আমার সমস্ত ভুল আজকে আরও ভালো মতো বুঝতে পারলাম মা। সবাই যখন আমায় তাড়িয়ে দিয়েছে তখন গিয়ে আমি তোর মর্ম বুঝতে পারলাম। বড্ড বেশি দেরি করে ফেলেছি রে মা আমি। আমার হাতে যাওয়ার সময় নেই, ডাকু বসন্ত আমার জীবন কেড়ে নিবে। বাবা, অমন করে বলো না। তোমার এই মেয়ে থাকতে তোমার কিচ্ছু হতে দিবে না বাবা। আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি হারাতে পারবো না বাবা। ঠাকুমা, ও ঠাকুমা, বাবার অবস্থা তো শুধুই খারাপ হতে চলেছে। বাবা চোখও খুলছে না, কথাও বলছে না। এতদিন পর বাবাকে কাছে পেয়ে আমি কি আবার হারিয়ে ফেলবো ঠাকুমা? ও ঠাকুমা, কিছু তো বলো। বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। মারে, এ কোনো সাধারণ রোগ হয়নি তোর বাপের। ঢাকু বসন্ত তোর বাপকে ঘেরাও করেছে। এ বসন্ত যে লোকের অভিশাপ, এ অভিশাপ সহজে দূর হয় না। এই পৃথিবীতে বিধাতা সব সমস্যারই সমাধান রেখেছেন। এই সমস্যার কোনো তো সমাধান আছে ঠাকুমা। হ্যাঁ, নিশ্চয় আছে, তবে সেই সমস্যার সমাধান বড্ড বেশি অসম্ভব। এই গ্রামের উত্তর পাড়ের জঙ্গলে এক অঘরী সাধুর কাছে সেই সমস্যার সমাধান পেয়ে যাবি। কিন্তু যুগ যুগ ধরে এই সমস্যার সমাধান কেউ করতে পারেনি। যে করতে গেছে সে হারিয়ে গেছে। আমার বাবার প্রাণ রক্ষার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি তাও দেব। তবুও আমি আমার বাবার জন্য শেষ চেষ্টা করে দেখতে চাই ঠাকুমা। কাল সকালেই আমি যাব। ঠাকুমা, ঝিনুকমালার বদলে কাল সকালে যদি এই সমস্যার সমাধান আমি খুঁজতে বের হই তাহলে কি হবে না? না রে নাতি, এই সমস্যার সমাধান একমাত্র রাজবংশের লোকেরাই করতে পারবে।